নমস্কার বন্ধুরা, আজকে ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে জানব। সেটা হচ্ছে কি, আর্য সভ্যতা বা বৈদিক সভ্যতা সম্পর্কে আমরা জানব। তো বন্ধুরা, যারা এই ভিডিওটা এখন দেখছো তারা খাতা পেন নিয়ে বসে পড়ো, কেন কি এই ভিডিওটা তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সাম পরীক্ষাগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখো। তো কি রয়েছে আর্য সভ্যতাতে? আর্য সভ্যতার প্রথম দশা অর্থাৎ ফার্স্ট ফেজ কত রয়েছে? 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ, যেটাকে বলা হয়েছে ঋগ বৈদিক যুগ। সেকেন্ড ফেজ দ্বিতীয় দশা কত রয়েছে? 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ, যেটাকে বলা হচ্ছে পরবর্তী বৈদিক যুগ। তাহলে আমরা কি জানতে পারলাম? দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে ফার্স্ট ফেজ আর একটা হচ্ছে সেকেন্ড ফেজ। যেটা হচ্ছে প্রথম দশা অর্থাৎ ফার্স্ট ফেজ, সেটাকে বলা হচ্ছে কি ঋগ বৈদিক যুগ, আর দ্বিতীয় দশাকে কি বলা হচ্ছে পরবর্তী বৈদিক যুগ। এই সালগুলো মনে রাখবে। প্রথম দশা হচ্ছে 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ এবং দ্বিতীয় দশা রয়েছে 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। তো এই আর্যরা কবে এসেছিল? হরপ্পা সভ্যতা বা আমরা যেটা পড়েছি ইতিহাসে সিন্ধু সভ্যতার ধ্বংসের পর কিন্তু ভারতবর্ষের ইতিহাসে আর্য সভ্যতা অথবা বৈদিক সভ্যতার উদ্ভব ঘটেছিল। অর্থাৎ সিন্ধু সভ্যতার পরে, সিন্ধু সভ্যতা ধ্বংস হয়ে যাওয়ার পর যে সভ্যতাটা এসেছিল সেটাই হচ্ছে আর্য সভ্যতা বা বৈদিক সভ্যতা। তো আর্যদের উৎপত্তি স্থল কী ছিল? আর্যদের উৎপত্তি স্থল সম্পর্কে বৈজ্ঞানিক মহলে নানা মতভেদ রয়েছে। বিভিন্ন বিজ্ঞানী, বিভিন্ন প্রফেসর তারা বিভিন্ন রকমভাবে মতামত দিয়েছেন, সেগুলো সম্পর্কে জানব। আর্যদের উৎপত্তি স্থল কী রয়েছে, আদি বাসভূমি এবং কি কি মতবাদ কারা দিয়েছেন। যেমন বলেছেন কেউ জার্মান সমভূমি থেকে এসেছেন। আর্যরা কোথা থেকে এসেছেন? জার্মান সমভূমি থেকে এসেছেন। এটা কে বলেছেন? প্রফেসর প্রদান হকা। তিনি কিন্তু এই কথা বলেছেন যে জার্মান সমভূমি থেকেই সম্ভবত আর্যরা এসেছিল। তিব্বত থেকে এসেছিল, কে বলেছেন? দয়ানন্দ সরস্বতী। এই অংশগুলো তোমরা খাতায় টুকে নেবে, এগুলো প্রত্যেকটি থেকে পরীক্ষায় কোশ্চেন হয়। এছাড়া কি রয়েছে? মেরু অঞ্চল থেকে এসেছে, এ কথা কে বলেছেন? বালগঙ্গাধর তিলক। মধ্য এশিয়া থেকে এসেছেন অর্থাৎ সেন্ট্রাল এশিয়া থেকে এসেছেন, এই কথা কে বলেছেন? ম্যাক্স মুলার। এটা কিন্তু সর্বজন গ্রাহ্য, সবাই কিন্তু এটাই মেনে নেয় এখনো, যে মধ্য এশিয়া থেকেই কিন্তু আর্যরা এসেছিল ভারতবর্ষে। তার বিভিন্ন প্রমাণ রয়েছে, যেগুলো আমরা বিভিন্ন পরের ক্লাসে একে একে আমরা জানতে পারব। এছাড়াও অবিনাশচন্দ্র দাস, তিনি বলেছেন সপ্তসিন্ধু অঞ্চল থেকে এসেছে আর্যরা। প্রফেসর ম্যাকডোনেল বলেছেন অস্ট্রো হাঙ্গেরি অঞ্চল থেকে আর্যরা এদেশে এসেছিল। এরপর কি জানবো আমরা? বৈদিক যুগে ব্যবহৃত শব্দ, কি কি টার্ম ইউজ করা হতো এবং তার মানে কি কি টার্ম ইউজ করা হতো। যেমন সেনানি বলা হতো সেনাপতিদের। তারপর ব্রজপতি বলা হতো ব্রজের প্রধানকে। কুলপা কাকে বলা হতো? পরিবারের যিনি প্রধান ছিলেন তাকে বলা হতো কুলপা, আর যিনি গ্রামের প্রধান ছিলেন তাকে বলা হতো গ্রামণী। আর পুলিশকে কি বলা হতো? উগ্র। জনের যিনি প্রধান ছিলেন তাকে বলা হতো গোপ। এবং নিষ্ক ও মনা নামে এক ধরনের মুদ্রা ছিল। সেই সময়কার মুদ্রাকে কি বলা হতো? মনা ও নিষ্ক। এবং যে ব্যবসায়ী সমিতি ছিল, সেই ব্যবসায়ী সমিতিকে তাদের ভাষায় সে সময় বলা হতো গিল্ড। এরপর আমরা জানব আর্যদের ধর্ম সম্পর্কে। আর্যরা কোন কোন ধর্মমতে বিশ্বাসী ছিল এবং তাদের ধর্মের কি কি নমুনা ছিল। যেমন আর্যদের ধর্ম সম্পর্কে যদি প্রথমেই বলতে যাই,
ধর্মের নামে এরা কিন্তু প্রাকৃতিক শক্তিকে সন্তুষ্ট করতে চাইতো, অর্থাৎ প্রাকৃতিক দেবদেবীকে এরা পুজো অর্চনা করত। আর্যরা মূর্তি পূজা করতেন না, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর্যরা মূর্তি পুজো করতেন না। আর আর্যরা তাদের প্রধান ফসল ছিল কিন্তু যব। সেই সময় তারা যে চাষাবাদ করতেন সেখানে প্রধান ফসল ছিল যব, এবং সেই সময় তারা দেবতা বলতে পুরুষ দেবতার আধিক্যই বেশি ছিল, অর্থাৎ বেশিরভাগই ছিলেন শিবের উপাসক, এটা বলা যেতে পারে। পুরুষ দেবতার আধিক্যটা বেশি ছিল সেই সময়। আর আর্যদের মূল কথা হলো প্রকৃতি পূজা। তারা প্রকৃতিকেই ঈশ্বর হিসাবে ভাবত, তাদের প্রকৃতিই ছিল তাদের ভগবান। ধর্মাচরণের একমাত্র পথ ছিল যজ্ঞ। সেই সময় যজ্ঞ করা হতো। পুজো মানেই, পুজো অর্চনা মানেই তারা যজ্ঞ করত। এখন জানব কয়েকজন গুরুত্বপূর্ণ দেবতা সম্পর্কে। তারা কোন কোন দেবতায় বিশ্বাস করত আর্যরা। সবচেয়ে আর্যদের প্রধান দেবতা ছিল ইন্দ্র। ইনি কিসের দেবতা ছিলেন? বৃষ্টির দেবতা। বন্ধুরা, এগুলো সবাই টুকে নেবে, এগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন হয়। প্রত্যেকটা লাইন খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। কি রয়েছে? গুরুত্বপূর্ণ দেবতা সোম। সোমকে কি বলা হয়েছে? গাছের দেবতা। গাছের দেবতা হচ্ছেন সোম। মিত্র হচ্ছেন সূর্যের দেবতা। পার্জন্য, ইনি কিসের দেবতা ছিলেন? বৃষ্টির দেবতা। বরুণ, এটা পরীক্ষায় বেশিরভাগ সময় আসে, ইনি কি? জলের দেবতা। বরুণ হচ্ছেন কি? জলের দেবতা। উষা হচ্ছেন ভোরের দেবী। মরু হচ্ছেন কি? ঝড়ের দেবতা। সরস্বতী কি? ইনি হচ্ছেন নদীর দেবী। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে বৈদিক সাহিত্য। বৈদিক সাহিত্যের ভাগ রয়েছে। কি কি রয়েছে? বৈদিক সাহিত্যের দুটো ভাগ, একটা হচ্ছে স্মৃতি আর একটা হচ্ছে শ্রুতি। একটা শ্রুতি আর একটা স্মৃতি, ঠিক আছে? স্মৃতি, শ্রুতি। তো শ্রুতি কি রয়েছে? শ্রুতিতে রয়েছে চারটে ভাগ। কি কি? বেদ, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। এই চারটে সম্পর্কে জানবো। শ্রুতিতে কি রয়েছে? বেদ, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। তো বেদ কি কি রয়েছে? বেদের আবার চারটি ভাগ রয়েছে: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ব্রাহ্মণের মধ্যে কি কি ভাগ রয়েছে? এক নম্বর হচ্ছে আইত্রেয়া বা কৌশটিকি। দু নম্বর কি রয়েছে? পঞ্চভিসা, সদাভিসা, যামিনী। তিন নম্বর কি রয়েছে? শতপথ, যেটা হচ্ছে প্রাচীন ও বৃহত্তম। আর চার নম্বর ব্রাহ্মণে কি বলা রয়েছে? ব্রাহ্মণে 4 নম্বরে রয়েছে গোপথ। শ্রুতির 3 নম্বর পার্টে রয়েছে আরণ্যক এবং 4 নম্বরে রয়েছে উপনিষদ। এরপর জানব আমরা স্মৃতি সম্পর্কে। স্মৃতিতে কি রয়েছে? স্মৃতিকে মোটামুটি আমরা 6টা ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? তো স্মৃতির মধ্যে আমরা কি কি দেখতে পাবো? বেদাঙ্গ, স্মৃতি, মহাকাব্য, পুরাণ, উপবেদ, দর্শন, এগুলো সম্পর্কে জানব। বেদাঙ্গ, পরীক্ষায় খুব কোশ্চেন হয়। বেদাঙ্গ কটি রয়েছে? বেদাঙ্গ মূলত 6টি। কি রয়েছে? শিক্ষা, ছন্দ, ব্যাকরণ, নিরুক্ত, জ্যোতিষ এবং কল্প। এই 6টা বেদাঙ্গ রয়েছে। ম্যাক্সিমাম সময় WBCS-এ এসেছে এই কোশ্চেনটা। বিভিন্ন কম্পিটিটিভ আদার্স কম্পিটিটিভ এক্সামেও এসেছে। বেদাঙ্গ কটি? 6টি। কী কী? শিক্ষা, ছন্দ, ব্যাকরণ, নিরুক্ত, জ্যোতিষ, কল্প। ঘুরিয়ে ফিরিয়ে এই কোশ্চেনগুলো পরীক্ষায় হবে। এবং বন্ধুরা বলে রাখি, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে যেসব কোশ্চেনগুলো আসবে এর বাইরে কিন্তু হবে না, এটা জেনে রাখো। সুতরাং এই ভিডিওটা তোমরা যদি বারবার দেখো এবং এই নোটসগুলো যদি তোমরা তুলে নাও, তাহলে তোমাদের পরীক্ষায়
তোমরা উপকৃত হবে। এরপর কি রয়েছে? স্মৃতি। স্মৃতি কি রয়েছে? স্মৃতিতে আমরা জানব মনুস্মৃতি, নারস্মৃতি, যাজ্ঞবল্ক্য, বৃহস্পতি, পরাশর, কাত্যায়না। তো এগুলো মনে রাখবে। স্মৃতি কি কি রয়েছে এই কয়েকটা মনে রাখবে: মনুস্মৃতি, নারস্মৃতি, যাজ্ঞবল্ক্য, বৃহস্পতি, পরাশর, কাত্যায়না, এই 6টা। এরপর কি রয়েছে? মহাকাব্য। এই সময়ে মহাকাব্য, দুটো বড় বড় মহাকাব্য তৈরি হয়েছিল। কি কি দুটো বড় বড় মহাকাব্য হচ্ছে? একটা হচ্ছে রামায়ণ, আরেকটি কি? মহাভারত। আর কি ছিল? পুরাণ। পুরাণ কটা ছিল? 18টা। আর প্রাচীনতম পুরাণ হচ্ছে কি? মৎস্য পুরাণ। মৎস্য পুরাণ হচ্ছে সবচেয়ে প্রাচীনতম। এটা ম্যাক্সিমাম বার পরীক্ষায় এসেছে যে প্রাচীনতম পুরাণ কি? মৎস্য পুরাণ। আর পুরাণের সংখ্যা কটি? 18টা। উপবেদ কটা রয়েছে? উপবেদ রয়েছে 4টি। কি রয়েছে? আয়ুর্বেদ, ধনুর্বেদ, গান্ধর্ববেদ, শিল্পবেদ। এই 4টে অবশ্যই মনে রাখতে হবে। উপবেদ 4টি উপবেদ রয়েছে। কি রয়েছে? আয়ুর্বেদ, ধনুর্বেদ, গান্ধর্ববেদ এবং শিল্পবেদ। আর দর্শন কটা রয়েছে? দর্শন রয়েছে 6টা। এটা অবশ্যই মনে রাখবে, দর্শন রয়েছে 6টা। এরপর আমরা যেটা সম্পর্কে জানবো, একে একে বেদগুলো সম্পর্কে জানবো। কি জানবো? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। এই 4টে বেদ সম্পর্কে আমরা জানবো। তো প্রথমেই বলে রাখি ঋগ্বেদ কি? ভারত তথা পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রাচীনতম সাহিত্য হচ্ছে ঋগ্বেদ। তো পৃথিবীর প্রাচীনতম সাহিত্যের কথা যদি বলা হয় তাহলে সেটা কিন্তু ঋগ্বেদ হবে। তো সময়কাল কি রয়েছে? সময়কাল, ঋগ্বেদের সময়কালটা হচ্ছে 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ। যেটা পরীক্ষায় খুব আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এই ঋগ্বেদকালীন যে সভ্যতা গড়ে উঠেছিল, যে আর্য সভ্যতা, সেটা কিন্তু সরস্বতী নদীর তীরে গড়ে উঠেছিল। ঋগ্বেদে 1028টি শ্লোক বা স্তোত্র ছিল। তাহলে কতগুলো শ্লোক ছিল ঋগ্বেদে? 1028টি, 1028। গায়ত্রী মন্ত্র, যা সাবিত্রীর উদ্দেশ্যে পাঠ করা হতো। ঋগ্বেদে কোন মন্ত্র উচ্চারণ করা হতো? গায়ত্রী মন্ত্র। এগুলো পরীক্ষায় ম্যাক্সিমাম বার এসেছে, যেটা কিনা সাবিত্রীর উদ্দেশ্যে পাঠ করা হতো। আবৃত্তি যারা করত ঋগ্বেদে, এই গায়ত্রী মন্ত্র বা সাবিত্রী এগুলো যারা আবৃত্তি করত তাদেরকে বলা হতো হোত্রী। দশম মণ্ডলের পুরুষ সূক্তে জাতি প্রথার উল্লেখ রয়েছে। ঋগ্বৈদিক যুগে যে জাতি প্রথা ছিল সেটা কত রয়েছে? 10 মণ্ডল বা দশম মণ্ডলের পুরুষ সূক্তে রয়েছে। এটাও পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার এসছে ঘুরিয়ে ফিরিয়ে। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে সামবেদ। তো সামবেদ কি? সামবেদ মানেই কিন্তু সঙ্গীত, সঙ্গীত মানেই সামবেদ। তাহলে সঙ্গীত নিয়ে যে আলোচনা সেটাই হচ্ছে সামবেদ। সামবেদে কতগুলি স্তোত্র ছিল? সামবেদে কিন্তু মনে রাখতে হবে 1603টি স্তোত্র ছিল। 1603টি স্তোত্র বা শ্লোক ছিল সামবেদে। যারা পাঠ করত তাদেরকে বলা হতো সামবেদ, যারা পাঠ করত তাদেরকে বলা হতো উদ্গাত্রী। তাহলে ঋগ্বেদে যারা আবৃত্তি করত তাদেরকে বলা হতো হোত্রী, এটা মনে রাখতে হবে। আর যারা সামবেদ পাঠ করত তাদেরকে বলা হতো উদ্গাত্রী। এরপর কি রয়েছে? যজুর্বেদ। যজুর্বেদে কতগুলি স্তোত্র ছিল? 1549টি। 1549টি কিন্তু স্তোত্র ছিল যজুর্বেদে। আর যজুর্বেদ যারা পাঠ করত তাদেরকে কি বলা হতো? উদ্ভার্য। যজুর্বেদ পাঠকারীদের উদ্ভার্য বলা হতো। আর এই যজুর্বেদ যে পাঠ করাটা, একে উৎসর্গের প্রার্থনাও বলা হতো। এটা উৎসর্গের প্রার্থনা নামে পরিচিত ছিল। তো পরীক্ষায় যদি কোশ্চেন হয় উৎসর্গের প্রার্থনা কোনটি, সেটা হচ্ছে যজুর্বেদ। যজুর্বেদ যারা পাঠ করতো তাদেরকে কি বলা হতো? উদ্ভার্য। আর এখানে 1549টি স্তোত্র ছিল যজুর্বেদে। তাহলে এটা কিন্তু একটু মিলিয়ে পড়বে, কি একটু চেন বাই চেন মনে রাখবে। তাহলে ঋগ্বেদ আবৃত্তিকারীদের বলা হতো হোত্রী, সামবেদ যারা পাঠ করতো তাদের বলা হতো উদ্গাত্রী, আর যজুর্বেদ যারা পাঠ করতো তাদেরকে বলা হতো উদ্ভার্য। এরপর রয়েছে যেটা লাস্ট 4 নম্বরে রয়েছে, সেটা হচ্ছে অথর্ববেদ। বেদের মধ্যে যেটা রয়েছে লাস্ট সেটা হচ্ছে অথর্ববেদ। সেটা কি? সেখানে 731টি স্তোত্র ছিল। কটি? 731টি কিন্তু স্তোত্র ছিল এখানে।
অনার্যদের সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে, অর্থাৎ আর্যদের সম্পর্কে খুব একটা বেশি আলোচনা করা হয়নি অথর্ববেদে, এখানে অনার্যদের সম্পর্কেই বেশি আলোচনা করা হয়েছে। এখানে কি ভারতীয় জাদুবিদ্যা, তুকতাক সবই বেদের অংশ, অর্থাৎ এটা কিনা একটা মায়াবিদ্যা। এখানে জাদুবিদ্যা বেশি করেছিল, পরীক্ষায় ম্যাক্সিমাম বার এসেছে, বহুবার এসেছে কি যে জাদুবিদ্যা তুকতাক কোন বেদের অংশ, সেটা কিন্তু অথর্ববেদ। ঠিক আছে, আর উৎসর্গের প্রার্থনা হচ্ছে যজুর্বেদ। তাহলে জাদুবিদ্যা তুকতাক এই সম্পর্কে যদি পরীক্ষায় কোশ্চেন আসে তাহলে সেটা কিন্তু চোখ বন্ধ করে অথর্ববেদ হবে। আর এখানে স্তোত্র ছিল 731টি। এরপর আমরা যেটা জানবো, বেদের ভাগ সম্পর্কে আমরা জানবো। প্রতিটি বেদ কিন্তু আবার 4টি ভাগে বিভক্ত। প্রতিটি বেদ ক ভাগে বিভক্ত? 4টি ভাগে বিভক্ত। কি রয়েছে? সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। এই যে বেদ সম্পর্কে আমরা জানলাম, ঋক, সাম, যজুর এবং অথর্ববেদ, এই বেদগুলো কিন্তু আবার 4টি ভাগে বিভক্ত। প্রত্যেকটা বেদ কি কি রয়েছে? সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। সংহিতা বলতে কি বোঝায়? সংহিতা বলতে কি দেখতেই পাচ্ছ, সংহিতা কি? যেখানে দেবদেবীর স্তব ও স্তোত্র। ব্রাহ্মণ, ব্রাহ্মণে কি বলা রয়েছে? যাগযজ্ঞের বিধিনিষেধ, এটি গদ্যে লেখা। কিসে লেখা? এটি গদ্যে লেখা। আরণ্যক, আরণ্যক হচ্ছে কি? অরণ্য সম্পর্কিত, যেখানে কি বৃদ্ধ বয়সে অরণ্যবাসীর ধর্ম জীবনযাপনের প্রয়োজনীয় তত্ত্ব এখানে বর্ণনা করা হয়েছে আরণ্যকে। তাহলে আরণ্যক হচ্ছে অরণ্য সম্পর্কিত। মানুষ কবে যাবে অরণ্যে? বৃদ্ধ বয়সে অরণ্যে যাবে কি করতে? সেখানে ধর্মীয় জীবনযাপন সম্পর্কে প্রয়োজনীয় চর্চা করবে, প্রয়োজনীয় তত্ত্ব সেখানে আলোচনা করবে, সেটাই হচ্ছে আরণ্যক। ব্রাহ্মণ হচ্ছে যাগযজ্ঞর যে বিধিনিষেধ, সেটাই হচ্ছে ব্রাহ্মণ। আর এটা মনে রাখতে হবে, পরীক্ষা আসতে পারে যে ব্রাহ্মণ এটা কিসে লেখা? এটা কিন্তু গদ্যে লেখা। আর সংহিতা কি? সংহিতা হচ্ছে দেবদেবীর স্তব স্তোত্র। একে বৈদিক সাহিত্যের মূল অংশও বলা হয়, এগুলিকে বৈদিক সাহিত্যের মূল অংশও বলা হয়। বানপ্রস্থে কি রয়েছে? বানপ্রস্থে রয়েছে জীবনের কর্তব্য সম্পর্কে, বিভিন্ন ডিউটিস, তোমাকে কি কি করতে হবে জীবনে, সেগুলোই বানপ্রস্থে বলা রয়েছে। উপনিষদ, উপনিষদে কি বলা রয়েছে? হিন্দু ধর্মের দর্শন অর্থাৎ ফিলোসফি সম্পর্কে বলা রয়েছে। হিন্দুস ফিলোসফি, ফিলোসফি অব দ্য হিন্দু রিলিজিয়ান, এই সম্পর্কে বলা রয়েছে, সেটাই হচ্ছে উপনিষদ। উপনিষদ শব্দটি এসেছে উপনিষদ থেকে, যার অর্থ পাশে বসা। পাশে বসাকেই বলা হচ্ছে উপনিষদ। উপনিষদ 3টি নীতির ওপর প্রতিষ্ঠিত। কি কি 3টি নীতি? কর্ম, আত্মা এবং ব্রহ্মা। তাহলে উপনিষদ কয়টি নীতির ওপর প্রতিষ্ঠিত? উপনিষদের 3টি নীতি রয়েছে। কি কি রয়েছে? কর্ম, আত্মা এবং ব্রহ্মা। উপনিষদ কিন্তু বেদান্ত নামেও পরিচিত, কারণ এটি বেদের শেষ ভাগ। বেদের শেষ ভাগকেই বলা হচ্ছে বেদান্ত, তাই উপনিষদ যেহেতু শেষে রয়েছে তাই একে বেদান্ত বলা হয়। জিনিসটা আরেকবার ক্লিয়ার করে নাও, বেদের যে শেষ ভাগ তাকে বলা হচ্ছে বেদান্ত, আর উপনিষদ কি রয়েছে? বেদের শেষ ভাগে, তাই উপনিষদকে কি বলা হয়েছে? বেদান্ত। উপনিষদ প্রথম ইংরেজিতে অনুবাদ করেন চার্লস উইলকিন্স। এটা পরীক্ষায় আসে অনেক সময়। কি উপনিষদ প্রথম ইংরেজিতে কি অনুবাদ করেন? উপনিষদকে প্রথম ইংরেজিতে অনুবাদ করেন চার্লস উইলকিন্স। উপনিষদ ইংরেজিতে অনুবাদ করার জন্যই কিন্তু যারা ফরেনে থাকে বা ব্রিটিশরা, তারা কিন্তু পড়তে পেরেছে যে উপনিষদ ব্যাপারটা কি, যে ইন্ডিয়ান ধর্মের যে ফিলোসফি কী রয়েছে সেটা সম্পর্কে তারা জানতে পেরেছে। সত্যমেব জয়তে, অর্থাৎ সত্যের জয় হোক কথাটি এসেছে মুন্ডক উপনিষদ থেকে। ম্যাক্সিমাম বার পরীক্ষা আসে, বিভিন্ন ইন্টারভিউতে জানতে চাওয়া হয় সত্যমেব জয়তে কি, এটা কোথার থেকে এসেছে। সত্যমেব জয়তে এর কথা হচ্ছে সত্যের জয় হোক, সর্বদা সত্যের জয় হোক। আর এটা কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে? মুন্ডক উপনিষদ থেকে। ময়ূরস্যু মূর্ধন্য ক, মুন্ডক উপনিষদ থেকে। মোট 108টি উপনিষদ রয়েছে। হিন্দুদের মতে বেদ নিত্য এবং অপৌরুষীয়। হিন্দুদের মতে বেদ হচ্ছে নিত্য এবং অপৌরুষীয়। বেদের অপর নাম হচ্ছে শ্রুতি, এটা একাধিকবার পরীক্ষায় কোশ্চেন আসে। বেদের অপর নাম হচ্ছে শ্রুতি। আর বেদের মোট সংখ্যা কত? 108টি।
ইংরেজিতে লিখলাম। আরণ্যক এবং উপনিষদ হলো বেদের দার্শনিক বিভাগ। যে দর্শনগত দিকটা রয়েছে অর্থাৎ ফিলোসফিক্যাল সাইড, সেই দিক থেকে আরণ্যক এবং উপনিষদ দার্শনিক যে ফিলোসফির ব্যাপারটা রয়েছে সেটা আরণ্যক এবং উপনিষদেই রয়েছে। তো আরণ্যক কি? আরণ্যক হচ্ছে কর্মমার্গকেই বলা হচ্ছে আরণ্যক। এগুলো একটু বোরিং লাগলেও বন্ধুরা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবে এবং প্রত্যেক অংশগুলো টুকে নেবে। এগুলো প্রত্যেকটা লাইন থেকে পরীক্ষায় কোশ্চেন আসে, একটা লাইন অকাজের নয়। তো সুতরাং বন্ধুরা ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখবে। এরপর কি রয়েছে? উপনিষদ হচ্ছে জ্ঞান মার্গ, যে জ্ঞানের অংশ। জ্ঞান কি করে আমরা জানতে পারবো? জ্ঞানের অংশটাই হচ্ছে উপনিষদ। অর্থাৎ উপনিষদ পড়লে জ্ঞানের বিষয়টা বাড়বে। আরণ্যকে কি রয়েছে? আমরা আগেই বলেছি আরণ্যক হচ্ছে বৃদ্ধ বয়সে কি অরণ্যে গিয়ে ধর্ম জীবনযাপন সম্পর্কে প্রয়োজনীয় তত্ত্ব আলোচনা করা, যেটা হচ্ছে কর্মমার্গ। কি কর্ম করেছো? আচ্ছা, উপনিষদ হচ্ছে জ্ঞান মার্গ, জ্ঞান বাড়বে। বৈদিক সাহিত্য থেকে সূত্র সাহিত্যের উদ্ভব। এর দুটি ভাগ হচ্ছে বেদাঙ্গ এবং দর্শন। বৈদিক সাহিত্য থেকে কিন্তু যে সূত্র সাহিত্য তার উদ্ভব হয়েছে, যে আমরা সূত্র সাহিত্য পাই সেটা কিন্তু বৈদিক সাহিত্য থেকে নেওয়া। এর দুটি ভাগ কি রয়েছে? এর দুটি ভাগ হচ্ছে, একটা হচ্ছে বেদাঙ্গ আর একটা হচ্ছে দর্শন। বন্ধুরা ভিডিওটা একটু লেন্দি হয়ে যাচ্ছে, তবুও তোমরা একটু ধৈর্য সহকারে দেখবে। পরীক্ষায় কিন্তু এই সব যা পড়াচ্ছি এর বাইরে কিন্তু কোশ্চেন হবে না। সুতরাং এই ভিডিওটা দেখলে এই চ্যাপ্টার থেকে যা কোশ্চেন হবে আপ টু WBCS পরীক্ষা পর্যন্ত সব কিন্তু তোমাদের কভার হয়ে যাচ্ছে। ছোটোখাটো পরীক্ষাগুলো তো বটেই, WBCS পরীক্ষা পর্যন্ত কিন্তু কভার হয়ে যাবে এই সব কোশ্চেনগুলো। এই ভিডিওটা দেখলে পরে এখানে যা পড়াচ্ছি এগুলো একটু মন দিয়ে শুনবে বারবার। একটা ভিডিও একবার বুঝতে না পারলে 2-3 বার করে দেখবে। এবং এছাড়াও একটু খাতায় টুকে নেবে, সঙ্গে সঙ্গে তোমাদের মুখস্থ হয়ে যাবে। এটা আর বারবার করে তোমাদের পড়তে হবে না। তাই বলছি, রিকোয়েস্ট করছি, যখন ভিডিওটা দেখছো তখন তোমার একটা কোনো ফাঁকা টাইমে ভিডিওটা দেখে নাও এবং পজ করে করে তোমরা ভিডিওর যে অংশগুলো বলছি তোমরা টুকে নেবে অবশ্যই। এরপর জানবো হচ্ছে বেদাঙ্গ সম্পর্কে। বেদাঙ্গ 6 ভাগে বিভক্ত। কি রয়েছে? শিক্ষা, ছন্দ, ব্যাকরণ, নিরুক্ত, জ্যোতিষ, কল্প। তোমাদের আগেই বলেছি বেদাঙ্গ 6 ভাগে বিভক্ত। এটা একাধিকবার পরীক্ষায় এসেছে। বেদাঙ্গের কটি ভাগ? তো জানবো শিক্ষা সম্পর্কে কি। শিক্ষা বেদাঙ্গর 6টি ভাগ: শিক্ষা, ছন্দ, ব্যাকরণ, নিরুক্ত, জ্যোতিষ, কল্প। তো শিক্ষা কাকে বলে? এই শিক্ষাটা হচ্ছে বিশুদ্ধ যে উচ্চারণ করা, সেটাই হচ্ছে শিক্ষা। বেদাঙ্গ মতে বিশুদ্ধ উচ্চারণ করাটাকেই বলা হচ্ছে শিক্ষা। ছন্দ কি? বেদের ছন্দ সম্পর্কিত, বেদের মধ্যে কি কি ছন্দ রয়েছে। ব্যাকরণ ভাষা ব্যবহারের নিয়ম, এটা আমরা জানি প্রত্যেকে। আমরা যে ভাষাটা বলছি বাংলা ভাষা, সেখানেও কিন্তু ব্যাকরণ রয়েছে। ভাষাটা কখন আমরা সাবজেক্ট বসাচ্ছি, কখন অবজেক্ট বসছে, কখন ভার্ব বা ক্রিয়াপদ বসছে, সেটা কিন্তু সমস্তটাই ব্যাকরণের নিয়ম, ব্যাকরণ বা গ্রামারের নিয়ম, সেটা বেদাঙ্গে রয়েছে। এরপর কি রয়েছে? নিরুক্ত হচ্ছে কি? শব্দের উৎপত্তির ব্যাখ্যা। শব্দটা কোথা থেকে উৎপত্তি হয়েছে সেটা, শব্দটা কোথা থেকে এসেছে, ইটিমোলজি যেটাকে বলা হচ্ছে, সেটা হচ্ছে নিরুক্ত বা শব্দের উৎপত্তির ব্যাখ্যা। এরপর কি রয়েছে? জ্যোতিষ, যেটা হচ্ছে গ্রহ নক্ষত্রাদি সম্পর্কে, অর্থাৎ গ্রহ নক্ষত্রাদি কীরকম রয়েছে সেটাই হচ্ছে জ্যোতিষ। এরপর নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে কল্প। কল্পে কি বলা রয়েছে? কল্পে রয়েছে যাগযজ্ঞের বিধান, অর্থাৎ কি কি প্রক্রিয়ায় যাগযজ্ঞ করতে হবে সেটা কিন্তু কল্পে বর্ণনা করা আছে। এরপর জানবো দর্শন শাস্ত্রের 6টি অংশ। দর্শন শাস্ত্রের কয়টি অংশ রয়েছে? 6টি। রচনা করেছেন 6 জন দার্শনিক।
6জন দার্শনিক মিলে এই দর্শনশাস্ত্র রচনা করেছেন। তো ন্যায় এটা কার তৈরি? গৌতম। বৈশেষিক ঋষি কর্ণাদ। সাংখ্য কার তৈরি? এটা কপিলা, দার্শনিক কপিলার তৈরি। পূর্ব মীমাংসা কার তৈরি? যামিনী বা জৈমিনী। বন্ধুরা এগুলো খাতায় টুকে নেবে, পরীক্ষায় কোশ্চেন আসে। যোগ পতঞ্জলি। উত্তর মীমাংসা, উত্তর মীমাংসা কি? বেদব্যাস, মহাভারতের রচয়িতা। উত্তর মীমাংসা এটা পরীক্ষায় ম্যাক্সিমাম বার পরীক্ষায় এসেছে। বেদব্যাস। উত্তর মীমাংসার রচয়িতাকে বেদব্যাস, ইনিও কিন্তু মহাভারতের রচয়িতা বেদব্যাস। আর যোগ পতঞ্জলি, পূর্ব মীমাংসা যামিনী বা জৈমিনী, সাংখ্য হচ্ছে কপিলা, বৈশেষিক ঋষি কর্ণাদ এবং ন্যায় গৌতম। এরপর জানবো কি উপবেদ সম্পর্কে। উপবেদ কটি রয়েছে? উপবেদ রয়েছে 4টি। 4টি উপবেদ সম্পর্কে জানবো। উপবেদ টোটাল 4টি। কি রয়েছে? আয়ুর্বেদ, ধনুর্বেদ, গান্ধর্ববেদ, শিল্পবেদ, এই 4টা। তো আয়ুর্বেদ আমাদের সবচেয়ে পুরনো, যেটা মেডিকেল সায়েন্সে ব্যবহৃত হয়। মেডিকেল সায়েন্সের কিন্তু জন্ম এই আয়ুর্বেদ থেকে। মেডিকেল সায়েন্স, ভারতীয় মেডিকেল সায়েন্স এর জন্ম আয়ুর্বেদ থেকে, অর্থাৎ আয়ুর্বেদিক যেগুলো মেডিসিন, সেটা কিন্তু ঋগ বৈদিক যুগ থেকেই হয়ে আসছে আয়ুর্বেদ, অর্থাৎ মেডিকেল সায়েন্স। এরপর রয়েছে ধনুর্বেদ, যেটাকে বলা হচ্ছে যুদ্ধবিদ্যা, কি করে যুদ্ধ করতে হবে, সেটাই হচ্ছে ধনুর্বেদ, যেটা যজুর্বেদে রয়েছে। গান্ধর্ববেদ, গান্ধর্ববেদে কি রয়েছে? মিউজিক সম্পর্কে আলোচনা, মিউজিক বা সঙ্গীত। তোমাদের আগেই বলেছিলাম সঙ্গীত মানেই সামবেদ, যেটাকে বলা হচ্ছে মিউজিক, সেটা হচ্ছে গান্ধর্ববেদ। পরীক্ষায় কোশ্চেন আসে এগুলো, তাহলে গান্ধর্ববেদ মিউজিকের সঙ্গে রিলেটেড। এগুলো WBCS পরীক্ষার মেনে কিন্তু কোশ্চেনগুলো আসে, বাম পক্ষ ডান পক্ষ মেলানো, সেক্ষেত্রে এই কোশ্চেনগুলো দিয়ে দেয়, একটু মিলিয়ে লেখো। WBCS পরীক্ষার মেনে এই কোশ্চেনগুলো থাকে যে আয়ুর্বেদ কার সঙ্গে যুক্ত? মেডিকেল সায়েন্স। ধনুর্বেদ যুদ্ধবিদ্যা, গান্ধর্ববেদ মিউজিক, এগুলো এলোমেলো করে দেবে, এগুলো কিন্তু ঠিকঠাক করতে হবে। শিল্পবেদ, শিল্পবেদ কি? আর্ট অ্যান্ড আর্কিটেকচার, যেটা কিনা অথর্ববেদে রয়েছে। বন্ধুরা যারা আপকামিং WBCS পরীক্ষা দেবে, যারা WBP কনস্টেবল SI পরীক্ষা দেবে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সব বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এইসব বিষয় থেকে কোশ্চেন আসে, একটা কোশ্চেনও তোমাদের বাদ যাবে না। তোমরা এই ভিডিওটা দেখলে পরে প্রত্যেকটা কোশ্চেনের আনসার করতে পারবে এই চ্যাপ্টার থেকে, যা যা থাকবে আর্য সভ্যতা থেকে এবং বৈদিক সভ্যতা থেকে। তো ভিডিওটা না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। এরপর কি রয়েছে? আর্য সম্পর্কে কিছু কথা, আর্য সম্পর্কে কিছু কথা আমরা জানব। কি? আর্য শব্দের অর্থ হচ্ছে শ্রেষ্ঠ বা সুসভ্য। তো আর্যরা নিজেদেরকে শ্রেষ্ঠ জাতি বলে মনে করত। তা আর্য, আর্য দিস ইজ নট এ রেস। তো আর্য বলতে একটি বিশেষ জাতিকে বোঝায় না, এটি একটি ভাষাভাষী বা সাংস্কৃতিক গোষ্ঠী। তাহলে কি? আর্য বলতে কিন্তু বিশেষ কোনো জাতিকে বোঝায় না। আমরা যদিও বারবার অনেক সময় হয়তো উচ্চারণ করছি আর্য জাতি, আর্য জাতি, কিন্তু আর্যটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো জাতিকে বোঝায় না। আর্য কি? একটা ভাষাভাষী গোষ্ঠী বা একটা সাংস্কৃতিক গোষ্ঠী। এটা পরীক্ষায় কোশ্চেন আসে, একটু মাইনরলি দেখবে ব্যাপারটা। তো আর্য শব্দের অর্থ কি? শ্রেষ্ঠ বা সুসভ্য। আর্যদের প্রধান বাহন কি? আর্যদের প্রধান বাহন হচ্ছে ঘোড়া, অর্থাৎ তারা ঘোড়ায় চড়ত, ঘোড়ায় চড়া তাদের অভ্যাস ছিল। আর্যদের প্রধান বাহন ঘোড়া, পরীক্ষায় একাধিকবার এসেছে। নারীদের শ্রদ্ধার আসন দেওয়া হতো, আর্যদের সময় নারীদের শ্রদ্ধার আসন দেওয়া হতো। সে সময় বিদুষী মহিলা ছিলেন কি? অপালা, যোধা, বিশ্ববারা, মমতা, লোপামুদ্রা, ঘোষা, এদেরকে কিন্তু বিশেষ শ্রদ্ধার আসনে বসানো হয়েছিল। এরপর কি রয়েছে? ঋগ্বেদে বর্ণিত আর্য সভ্যতাকে আদি বৈদিক সভ্যতাও বলা হয়। এটি ছিল গ্রাম কেন্দ্রিক। তাহলে
ঋগ বৈদিক যুগের সভ্যতা কী ছিল? গ্রাম কেন্দ্রিক। সমাজের মূল ভিত্তি কী ছিল? একান্নবর্তী পরিবার। এই সময় কী ছিল? পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা। সমাজ ব্যবস্থা ছিল কিন্তু পিতৃতান্ত্রিক, এবং পিতাকেই কি বলা হতো? গৃহপতি বলা হতো। সিন্ধুরা বৃষের সমাদর করত। যারা সিন্ধুবাসী ছিল তারা কিন্তু বৃষের সমাদর করত, আর আর্যরা গাভী সমাদর করত। আর্যরা কি কিসের সমাদর করত? গাভী। এরপর জানবো আমরা, তাহলে এটা পরীক্ষায় প্রশ্ন হয়, সিন্ধুরা কার সমাদর করত? বৃষের, এবং আর্যরা গাভীর সমাদর করত, আর্যবাসীরা। চতুর্বর্ণ। চতুর্বর্ণে আমরা কি কি দেখতে পাবো? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। ব্রাহ্মণরা কি করত? চতুর্বর্ণে আমরা দেখতে পারবো ব্রাহ্মণরা করতেন যাগযজ্ঞ, আর ক্ষত্রিয়রা কি করতেন? যুদ্ধ বিগ্রহ। বৈশ্যরা কি করত? ব্যবসা বাণিজ্য এবং কৃষিটা সামলাতো কারা? বৈশ্যরা। আর শূদ্ররা বিভিন্ন সেবামূলক কাজ করত। উপরে যে তিনটি শ্রেণী রয়েছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, এই তিনটি শ্রেণীর সেবা করাই ছিল শূদ্রদের একমাত্র কাজ। ঋগ্বেদের দশম মণ্ডলের পুরুষ সূত্রে 4 বর্ণের কথা বলা আছে। এই যে 4টি বর্ণ, চতুর্বর্ণ, এটা কোথায় রয়েছে? কোথায় উল্লেখিত রয়েছে? এটা আমরা দেখতে পাবো ঋগ্বেদে। ঋগ্বেদের কোথায়? 10 মণ্ডলে, দশম মণ্ডলের পুরুষ সূক্তে। এর আগেও এটা বলেছি, ঋগ্বেদের দশম মণ্ডলের পুরুষ সূক্তে কিন্তু এই 4 বর্ণের কথা উল্লেখিত রয়েছে। তো এই ব্রাহ্মণ কোথা থেকে এসেছে? ব্রাহ্মণের উৎপত্তি কোথা থেকে হয়েছে আর্যবাসীর মতে? ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণের উৎপত্তি হয়েছে। ব্রহ্মার যে মুখ, তার থেকেই কিন্তু ব্রাহ্মণের উৎপত্তি। ক্ষত্রিয় কোথা থেকে তৈরি হয়েছে? হাত থেকে। হাত থেকে কি ক্ষত্রিয় উৎপত্তি হয়েছে। উরু থেকে বৈশ্যদের উৎপত্তি হয়েছে। পায়ের যে উরু রয়েছে, সেই উরু থেকে বৈশ্যের উৎপত্তি রয়েছে। পায়ের যুগল, পা যুগল থেকে শূদ্রের উৎপত্তি হয়েছে। অর্থাৎ মুখ থেকে, ব্রহ্মার মুখ থেকে কার উৎপত্তি হয়েছে? ব্রাহ্মণ। হাত থেকে হয়েছে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য, এবং পা যুগল থেকে হয়েছে শূদ্রের উৎপত্তি। বৈদিক যুগের অন্যতম বৈশিষ্ট্য কি রয়েছে? 4টে মেন বৈশিষ্ট্য রয়েছে। 4টে মেন বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। কি কি? ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। তো ব্রহ্মচর্য, এগুলোকে 4টে পর্যায়ে ভাগ করা রয়েছে। প্রথম পর্যায়ে ব্রহ্মচর্য, দ্বিতীয় পর্যায়ে গার্হস্থ্য, তৃতীয় পর্যায়ে বানপ্রস্থ, এবং চতুর্থ পর্যায়ে রয়েছে সন্ন্যাস। তো আমরা প্রথম পর্যায়ে কি দেখতে পাবো? প্রথম পর্যায়ে রয়েছে শিক্ষার্থীকে গুরুগৃহে সংযমী হয়ে বাস করে বিদ্যাচর্চা করতে হতো। অর্থাৎ সেই সময় বিদ্যাচর্চা করাই হচ্ছে প্রধান কাজ এই ব্রহ্মচর্য পর্যায়ে। এরপর কি রয়েছে? গার্হস্থ্য, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে কি রয়েছে? শিক্ষার দিকে নিজ গৃহে ফিরে গার্হস্থ্য বা গৃহীর জীবন গ্রহণ করতে হতো। তৃতীয় পর্যায়ে কি রয়েছে? সংসারের দায় দায়িত্ব থেকে মুক্ত হয়ে বনে কুটির বেঁধে নির্লিপ্ত জীবনযাপন করতে হতো। কোন পর্যায়ে? বানপ্রস্থ পর্যায়ে। শেষ পর্যায়ে হচ্ছে সন্ন্যাস। এই সময় সন্ন্যাসাশ্রমে পরমার্থ চিন্তায় মগ্ন থাকতে হতো। অর্থাৎ সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে হতো চতুর্থ পর্যায়ে। এই সময় কি নিষ্ক ও মনা ছাড়াও কৃষ্ণল নামের স্বর্ণমুদ্রা প্রচলিত ছিল। আমরা আগেই জেনেছি আর্যদের প্রধান মুদ্রা কি ছিল? নিষ্ক এবং মনা। ঋগ্বৈদিক যুগের প্রধান মুদ্রা কি ছিল? নিষ্ক এবং মনা। এটা ছাড়াও আরেকটা মুদ্রা ছিল, যেটা কিনা কৃষ্ণল। খুবই ইম্পর্টেন্ট।
দূরত্ব মাপার একক কী ছিল? গ্র্যাভিটি, GAVIUTI, দূরত্ব মাপার একক গ্র্যাভিটি। এছাড়াও সময় মাপার একক ছিল গোধূলি। গোধূলি দ্বারা সময় মাপ করা হতো এবং দূরত্ব কী দ্বারা মাপা হতো? গ্র্যাভিটি। তাহলে কি বলা হয়েছে? কয়েকটি গ্রাম নিয়ে গঠিত হতো বিষ বা জন। বিষের শাসনকর্তাকে বলা হতো কি? বিষবতী বা রাজন। তাহলে আমরা দেখতে পাচ্ছি কয়েকটি গ্রাম নিয়ে গঠিত হতো বিষ বা জন, খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসে। বিষ বা জন কি নিয়ে গঠিত হতো? কয়েকটি গ্রাম নিয়ে। আর এই বিষের যে শাসনকর্তা তাকেই বলা হতো বিষবতী বা রাজন। এছাড়াও শাসন কার্য পরিচালনা করার জন্য আমরা দুটো জিনিস দেখতে পারবো, একটা হচ্ছে সভা আর একটা হচ্ছে সমিতি। সভা কি ছিল? বয়োজ্যেষ্ঠদের নিয়ে, অর্থাৎ যারা বয়স্ক ব্যক্তি ছিলেন তাদেরকে নিয়ে গঠিত হতো সভা, এবং সমিতি ছিল জনগণের পরিষদ, অর্থাৎ লেজিসলেটিভ, যেটা সমিতি, জনগণের পরিষদ। তাই সভা থেকে সমিতির ক্ষমতা বেশি ছিল। যেহেতু জনগণের পরিষদ ছিল সমিতি, তাই সমিতির ক্ষমতা সভার থেকে একটু বেশি ছিল। ঋগ্বেদের যুগে একজন শক্তিশালী রাজার নাম পরীক্ষায় কোশ্চেন আসে। ঋগ বৈদিক যুগের একজন শক্তিশালী রাজা ছিলেন, তার নাম হচ্ছে সুদাস। সুদাস নামে একজন রাজা ছিলেন ঋগ্বেদের যুগে। ঋগ্বেদের যুগের সর্বাপেক্ষা উন্নত রাজ্য একটা হচ্ছে পাঞ্চাল। পরীক্ষায় খুবই আসে কোশ্চেন, ইম্পর্টেন্ট। তাহলে ঋগ বৈদিক যুগের শক্তিশালী রাজা হচ্ছেন সুদাস এবং ঋগ্বেদ যুগের সর্বাপেক্ষা উন্নত রাজ্য হচ্ছে পাঞ্চাল। এরপর আমরা জানব পরবর্তী বৈদিক যুগ সম্পর্কে, আর্লি বেদিক এজ। এতক্ষণ আমরা জানলাম আর্লি বেদিক এজ, অর্থাৎ প্রথম অবস্থার যে বৈদিক যুগ সেই সম্পর্কে আমরা জানলাম, পূর্ববর্তী বৈদিক যুগ। এখন জানবো হচ্ছে পরবর্তী বৈদিক যুগ। এর সময়কালটা কি রয়েছে পরবর্তী বৈদিক যুগের? 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ, গৌতম বুদ্ধের আবির্ভাব পর্যন্ত, অর্থাৎ গৌতম বুদ্ধের যতদিন না আবির্ভাব করছেন ততদিন পর্যন্ত। এরপরই গৌতম বুদ্ধ আবির্ভাব করবেন, গৌতম বুদ্ধের আবির্ভাব হবে, যেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম সম্পর্কে আমরা আলোচনা করব ঋগ বৈদিক যুগের পর। তাহলে কি পরবর্তী বৈদিক যুগকে অনেকে কি বলছেন? একে মহাকাব্যের যুগ বা এপিক এজ বা ল্যাটার বেদিক এজ। তাহলে মহাকাব্যের যুগ যদি বলা হয় তাহলে কি বলা হবে? পরবর্তী বৈদিক যুগ। একে বলা হবে মহাকাব্যের যুগ বা এপিক এজ বা ল্যাটার বেদিক এজ। বাল্মীকি কি তৈরি করেন? রামায়ণ। তাহলে রামায়ণের রচয়িতাকে বাল্মীকি, এবং ব্যাসদেব মহাভারতের রচনা। তাহলে মহাভারতের রচয়িতাকে ব্যাসদেব এবং রামায়ণের রচয়িতা বাল্মীকি। এর আগেই বলেছিলাম ব্যাসদেবের কথা বলেছিলাম। তাহলে ব্যাসদেব কি লিখেছেন? মহাভারত। বাল্মীকি কি লিখেছেন? রামায়ণ। এই যুগের দুজন বিদুষী মহিলা গার্গী এবং মৈত্রী। পরীক্ষায় খুব আসে, ইম্পর্টেন্ট, মনে রাখবে। এই যুগের পরবর্তী বৈদিক যুগের দুজন বিদুষী মহিলা কে ছিলেন? গার্গী এবং মৈত্রী। মহাভারতের যুগে ব্রহ্মা, বিষ্ণু, শিব প্রধান দেবতার স্থান পায়, অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই তিনজন প্রধান দেবতার স্থান পায় মহাভারতের যুগে। বাল্যবিবাহ, বহুবিবাহ, বর্ণভেদ প্রথার ব্যাপক প্রচলন শুরু হয়, যেটা কিন্তু পূর্ববর্তী বৈদিক যুগে ছিল না। বাল্যবিবাহ, বহুবিবাহ এগুলো ছিল না। তাহলে পরবর্তী বৈদিক যুগে বাল্যবিবাহ, বহুবিবাহ এগুলো বহুল প্রচলিত হতে থাকলো এবং বর্ণভেদ প্রথারও কিন্তু ব্যাপক প্রচলন হতে শুরু করলো। মহাকাব্য যুগের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হলেন শ্রীকৃষ্ণ,
অর্থাৎ শ্রীকৃষ্ণকে নিয়েই কিন্তু মহাভারত, রামায়ণ এগুলো লেখা হয়েছিল। তাহলে মহাভারতে কিন্তু শ্রীকৃষ্ণকে নিয়ে লেখা হয়েছিল, এগুলো মহাকাব্যের যুগ বলা হয়েছে পরবর্তী বৈদিক যুগকে। আর্যরা ভারতবর্ষের লৌহ যুগের সূত্রপাত করেন 1000 খ্রিস্টপূর্বাব্দে। তাহলে এই 1000 খ্রিস্টপূর্বাব্দেই কিন্তু আর্যরা ভারতবর্ষের লৌহ যুগের সূত্রপাত ঘটিয়ে গিয়েছিলেন। তো হিট্টাইট জাতি, যেটা কিনা মিশর, প্রথম লোহা এবং ঘোড়া ব্যবহার করা শেখে। যে হিট্টাইট জাতি মিশরের, তারাই কিন্তু প্রথম লোহা এবং ঘোড়ার ব্যবহার করতে শেখে। আর্যরা কী করত? মৃতদেহ দাহ করত, অর্থাৎ শ্মশানে গিয়ে পুড়িয়ে ফেলতো আর্যরা মৃতদেহকে। এরা অর্ধ যাযাবর জাতি, অর্থাৎ সেমি নোম্যাডিক রেস, অর্ধ যাযাবর জাতি। ঋগ্বেদে 176 বার গাব কথাটির উল্লেখ আছে। গাভিষ্টি ইন সার্চ অফ কাউ। তাহলে ঋগ্বেদে যে গাব কথাটির উল্লেখ আছে কতবার? 176 বার। 176 বার কিন্তু গাব কথাটির উল্লেখ আছে ঋগ্বেদে। বশিষ্ঠ ও বিশ্বামিত্র ছিলেন বৈদিক যুগের শ্রেষ্ঠ পুরোহিত। বৈদিক যুগের শ্রেষ্ঠ পুরোহিত কে ছিলেন? বশিষ্ঠ এবং বিশ্বামিত্র ছিলেন প্রধান পুরোহিত। গীতার শ্লোক কতটি ছিল? 700। গীতার শ্লোক টোটাল 700 ছিল। বৈদিক সাহিত্যের কিছু শব্দ এবং তার পরিচয় সম্পর্কে আমরা জানব। কি কি শব্দ বলা হতো? যেমন বৈদিক সাহিত্যে বলা হতো গাভিষ্টি, যেটা হচ্ছে গরুর অনুসন্ধান, গরুকে অনুসন্ধান করাকে বলা হতো গাভিষ্টি। ধানকে বলা হতো ব্রীহি বৈদিক সাহিত্যে। আর শতপথী কাকে বলা হতো? যে 100টি গ্রামের ভারপ্রাপ্ত ছিলেন, অর্থাৎ 100টি গ্রামের দায়িত্ব যার কাছে থাকতো তাকে বলা হতো শতপথী। গাভীকে কি বলা হতো? অঘ্ন। বন্ধুরা, এগুলো খাতায় টুকে নেবে, কারণ এগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন আসে। প্রত্যেকটা অংশই খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, স্বর্ণখণ্ড। স্বর্ণখণ্ডকে কি বলতো? শতমান। নিবি, পোশাকের যে ঊর্ধ্বাংশ ছিল অর্থাৎ টপ, তাকে বলা হতো নিবি। আর পরিধান কাকে বলা হতো? পোশাকের যে নিম্নাংশ। তাহলে পোশাকের ঊর্ধ্বাংশকে বলা হতো নিবি এবং পোশাকের নিম্নাংশকে বলা হতো পরিধান। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপর তোমরা দেখতে চাও অবশ্যই জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে দিতে ভুলবে না। থ্যাংক ইউ।